যারা দীর্ঘ সময় ধরে গল্প শুনতে চেয়েছেন, শুধু তাদের জন্য গত কয়েকদিনের গল্পগুলো একসাথে করে আপলোড করছি আজকের ভিডিওটিতে। আজকের গল্প তোমার জন্য। জয়পুরহাট থেকে লেখাটি পাঠিয়েছেন আসাব। এক ফাল্গুনের সকাল, রেলওয়ে জংশনে প্ল্যাটফর্মে সিমেন্টের লম্বা চেয়ারের ওপর বসে পত্রিকা পড়ছিলাম। কিছুক্ষণের মধ্যেই আন্তনগর ট্রেন আসবে। রাজশাহী যাব। ছেলে মেয়ে সেখানে পড়াশোনা করে, সেই কারণে আমাকে প্রায়ই রাজশাহী যেতে হয়। পত্রিকা পড়তে পড়তে মনে হলো আমার সামনে কে যেন দাঁড়িয়ে আছে। চোখ তুলে দেখলাম গলায় চমৎকার ওড়না পেঁচানো একটা মেয়ে দাঁড়িয়ে। বলল, আপনার নাম কি? ওড়নার চেয়েও চমৎকার হলো তার গলার স্বর এবং মিষ্টি হাসি। বললাম, হ্যাঁ, কিন্তু কেন বলো তো? আপনার সঙ্গে আমার মা কথা বলবেন। দেখলাম অল্প দূরে কালো বোরখা পরা, অন্যদিকে মুখ ফিরে একজন মহিলা দাঁড়িয়ে। মেয়েটি তার মাকে হাত ধরে আমার সামনে নিয়ে এলো। মহিলা কাছে এসে আমাকে সালাম করে ম্লান হেসে বললেন, ভাইজান কেমন আছেন? আমি চিনতে পারলাম না, স্মৃতিশক্তি এখন অনেক কমে গেছে। বললাম, আপনি কি? আমি পড়ি। চমকে উঠলাম। পরীকে দেখে মনে হলো কোনো এক সময় স্বপ্ন দেখেছিলাম বলেই হয়তো আজ তা বাস্তব হলো। আশ্চর্য, মানুষের হৃদয়ের স্বপ্ন কি কখনো বাস্তব হয়? পরী ছিল আমার সহকর্মী বন্ধু তাহেরের স্ত্রী। আমরা তখন পাকিস্তান নৌবাহিনীতে চাকরি করতাম। করাচি বন্দরে ছিল আমাদের কর্মস্থল। তাহের আর পরী তখন করাচিতে নতুন ঘর বেঁধেছে। 1971 সালের মার্চ মাস। ছুটি। তাহেরের ছুটি শেষ। আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে কোনো মতে ছুটির ব্যবস্থা করি। পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় পরিবার নিয়ে থাকা ঠিক নয় ভেবে আমি 8 মার্চ রাতের ফ্লাইটে পরীকে নিয়ে ঢাকায় ল্যান্ড করি। তখন বাংলাদেশের অবস্থা আন্দোলনে মুখরিত। পরীকে নিয়ে রাত 10:30টায় ট্রেন ধরি। 9 মার্চে এখানে এসে পৌঁছেছিলাম। তাহের আগে বাড়িতে চিঠি লিখে দিয়েছিল, সেই মোতাবেক পরীর বড় ভাই এখানে আসেন। তার হাতে পরীকে তুলে দেই। সে এক অদ্ভুত যুগ। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের তখন প্রথম ভাঙন ধরতে শুরু করেছে। এক একটা খবর বেরোয় আর সমস্ত বাংলাদেশের মানুষ যেন চমকে ওঠে। আসে 25 মার্চ। পৃথিবীতে কখনো কখনো চেঙ্গিস খানদের আগমন ঘটে। তখন ইয়াহিয়া খানের লক্ষ লক্ষ মানুষ হত্যা করে তাদের পাপের ঋণ পরিশোধ করে। এই যেমন আমাদের মুক্তিযুদ্ধ। তখন কত পরিবার যে কতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্ব বাংলাদেশি সৈন্যদের সঙ্গে তাহেরও ক্যাম্পে 3 বছর বন্দি জীবন কাটায় আর নওগাঁর কাছাকাছি কোনো গ্রামে তার স্ত্রী পরীর জীবনে এক অসতর্ক মুহূর্তে নেমে আসে চূড়ান্ত অপমানের জ্বালা। সে কথা পরে লিখব। আমি পরীর গভীর কালো চোখের ওপর চোখ রাখলাম। টলটল করছে পানি। পাশে মেয়েটি দাঁড়িয়ে। পরীর ফর্সা উজ্জ্বল সুন্দর মুখ শিশুর মতো নিষ্পাপ, কিন্তু দেহ বিষাদের আবরণে ঢাকা। 33 বছর পর কোনো পরিচিত মানুষের সঙ্গে দেখা হলে অনুভূতি কেমন হতে পারে? বললাম, কেমন আছো পরী? পরী মাথা কাত করল, কিন্তু ততক্ষণে ট্রেন প্রায় প্ল্যাটফর্মের কাছাকাছি এসে গেছে। জিজ্ঞাসা করলাম, তোমরা কত দূর যাবে? রাজশাহী। আচ্ছা, আমিও। চলো আগে ট্রেনে উঠি। একজন প্যাসেঞ্জারের সঙ্গে সিট বদল করে পরী ও তার মেয়ের সামনের সিটে বসলাম। ট্রেন আমার পেছন দিকে ছুটে চলেছে।
মনে হলো চোখ বুজে সমস্ত অতীত দেখতে পাচ্ছি। করাচির এক আবাসিক এলাকায় এক ভাড়া বাসায় তাহের তার নতুন বউ পরীকে নিয়ে থাকত। ছুটির দিনগুলো তাহের আর পরীর সান্নিধ্যে আমার কেটে যেত। কত সুন্দর ছিল ওদের সংসার, ওদের জীবন। কিন্তু ৭১ ওদের সমস্ত জীবন ওলটপালট করে দিল। ভাবতে লাগলাম, একজন নারী যার হৃদয় এত প্রশস্ত, যে বাল্যকাল থেকেই ধার্মিক ও পর্দাশীল, যার পোশাক এত পরিচ্ছন্ন ও শালীন, যার হাসি এত নির্মল ও প্রাণবন্ত, যার দেহ এত সুন্দর ও কোমল, স্বামীর প্রতি যার বিশ্বাস ও ভালোবাসা ছিল অঢেল, সাময়িক উত্তেজনায় সে কি করে অন্য পুরুষকে... তবে কি পৃথিবীতে স্বামী স্ত্রীর মাঝে বিশ্বাসের পতন ঘটেছে? পরীর দিকে তাকালাম। বিষণ্ণ ও উদাসভাবে আমাকে দেখছে। মানুষের তো কত রকমের বিষাদ থাকে মনে। ৭৩ সালে পাকিস্তান থেকে ফিরে আসার পর তাহের নৌবাহিনীর চাকরি ছেড়ে দেয় এবং একটা বাণিজ্যিক জাহাজে ওঠে। মনে মনে হিসাব করলাম, ৩০ বছর অতীত হয়েছে। এতদিনে পরী নিশ্চয়ই তাহেরকে ডিভোর্স করেছে, অন্যত্র বিয়ে হয়েছে। অনেক এলোমেলো প্রশ্ন আমার মনের মধ্যে ভিড় করতে লাগলো। মেয়েটির মুখের দিকে তাকালাম। না হোক তাহেরের মেয়ে, পরীর মেয়ে তো। খুব মায়া লাগলো। জিজ্ঞাসা করলাম, মামুনি, তোমার নাম কি? ফাতেমা। ফাতেমা আমার খুব প্রিয় একটি নাম। তুমি নিশ্চয়ই পড়াশোনা করছো? হ্যাঁ মামা, আমি ইউনিভার্সিটিতে অনার্স ফাইনাল ইয়ারে এখন। খুব ভালো লাগলো শুনে। ইউনিভার্সিটির সব মেয়েরাই কি এমন আন্তরিক? রাজশাহী স্টেশনের বাইরে এসে তাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ফাতেমা এসে হাত ধরল। বলল, মামা, আপনার সঙ্গে আমাদের অনেক কথা আছে। আমার মা প্রতিদিন আপনার কথা বলেন। কেন? আমাদের বাসায় চলুন, সব বলবো। মা মেয়ে এক রিকশায় আর আমি তাদের পিছনে আরেক রিকশায় উঠে বসলাম। ইউনিভার্সিটির কাছাকাছি এলাকায় একটি ৩ রুম বিশিষ্ট কোয়ার্টারের নিচতলায় এই মা মেয়ে ভাড়া থাকে। একটি রুমে তাদের আত্মীয় ভিন্ন একটি পরিবার থাকে। বাসায় পৌঁছে ফাতেমা আমাকে সরাসরি প্রশ্ন করল, আমার বাবার সঙ্গে কি আপনার যোগাযোগ আছে? মেয়ের প্রশ্ন শুনে অবাক হয়ে পরীর মুখের দিকে তাকালাম। পরী বলল, ফাতেমা আমার পালিত মেয়ে, তাহেরকেই ও বাবা বলে জানে। বিস্ময়াভিভূত হয়ে প্রশ্ন করলাম, তুমি তাহেরকে তালাক করনি? না। এই না শব্দটি যে আকাশ বাতাস বিদীর্ণ করে আমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করল। কত মানুষ কতভাবে যে প্রিয়জনের প্রতীক্ষায় কাটায়। জীবন আছে, জীবনের কথা আছে, জীবনের সমস্যা আছে, জীবনের আকাঙ্ক্ষা আছে, জীবনের স্বাদ আহ্লাদ আছে, জীবনের দোষ অপরাধ আছে। তারপরও মানুষ প্রতীক্ষা করে। তাই বলে ৩০ বছর ধরে একজন নিরুদ্দেশ মানুষের জন্য প্রতীক্ষা? পরী সম্পর্কে আমার ধারণা পাল্টে গেল। ভীষণ রকম ব্যথিত এবং কৌতূহলী হয়ে বললাম, অনেক বছর আগে চট্টগ্রাম বন্দরে এক জাহাজ থেকে তাহেরের ঠিকানাহীন শেষ চিঠি পেয়েছিলাম। তখন সে কোনো একটা বাণিজ্যিক জাহাজ থেকে নিউ ইয়র্কে পলায়ন করেছে। এরপর আর কোনো চিঠি পাইনি। তারপর বললাম, আজ আমার বাড়ি ফেরার কথা আছে। ছেলে মেয়ের সঙ্গে দেখা করে বিকাল ৩টায় এই ট্রেনেই আবার ফিরে যাব। স্টেশনে আমাকে নেয়ার জন্য লোক অপেক্ষা করবে। অন্য একদিন সময় নিয়ে আসব, তোমার সঙ্গে কথা বলবো। আজ আসি পড়ি। তাদের কাছ থেকে বিদায় নিলাম। বাংলাদেশ নৌবাহিনী থেকে অবসর নিয়েছি তখন পুরো ১৩ বছর হয়ে গেছে। এর মধ্যে খবর পেয়েছি সহকর্মী বন্ধুদের
অনেকে মারা গেছেন, অনেকে কঠিনভাবে অসুস্থ হয়েছেন, কারো কথাই যেন ভুলতে পারিনি। পারিবারিক কারণে তাহের নিরুদ্দেশ। আমার আকাঙ্ক্ষা ছিল বড় পরিমিত এক টুকরো অবসর, এক বিন্দু বিশ্রাম আর অঢেল শান্তি। এই যেমন ৩৩ বছর পর পরি ও তার পালিত মেয়ের সঙ্গে দেখা হওয়া, আমার মনে হলো এটাও জীবনের এক শান্তিময় অংশ। এক বিকেলে রাজশাহী গিয়ে পরীর বাসায় উঠলাম। মা মেয়ে খুব খুশি হলো। রাতে খাওয়ার পর তারা আমার মুখোমুখি বসল। বললাম, এখন বলো পরী, তুমি কেমন ছিলে? পরীর চোখে মুখে বিষাদের কালিমা, মাথা নত। মেয়েটি বলল, মা ভালো নেই মামা, সব সময় বুকে ব্যথা। এজন্য আমি হল ছেড়ে দিয়ে এই বাসা ভাড়া নিয়েছি। মাকে সব সময় সঙ্গে রাখি। কাছেই ক্লিনিক আছে, বিশেষজ্ঞ ডাক্তার আছেন, কিন্তু সমস্যা হলো তাকে চিন্তামুক্ত রাখতে পারি না। সব সময় বাবার কথা চিন্তা করেন। আপনি কি আমার মায়ের জন্য কিছু করতে পারেন? তোমার বাবা তো আমার কাছ থেকেও হারিয়ে গেছেন। আমি কি করতে পারি মামুনি? আপনি গতবারে মাকে তালাকের কথা বলছিলেন কেন বলুন তো? তোমার বাবা আমার কাছে সেই ধরনের প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। মেয়েটি খুব তীক্ষ্ণ এবং বুদ্ধিমান। আমাকে তার মা বাবা সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতে লাগল। আমি বললাম, ১৯৭৩ সালের মাঝামাঝি সময়ে পাকিস্তানি বন্দী বাঙালি সৈন্যদের ফিরে আসা শুরু হয়েছিল। ১৯৭১ থেকে ১৯৭৩, ততদিনে অনেকের সংসার ভেঙে গেছে। তোমার বাবা তখন ঢাকাতে এসে রিপোর্ট করে ১ মাসের ছুটি নিয়ে বাড়ি যান। তারপর বলুন। ফাতেমা আমাকে তাগাদা দিল। বললাম, তারপর আর বলা যায় না। সেটা তোমার মা বাবার একান্ত ব্যক্তিগত বিষয়। প্রতিটি মানুষের জীবনে একটি অন্ধকার দিক আছে যা সে অন্যকে দেখাতে চায় না। আমি থেমে গেলাম। মেয়েটি তার মায়ের মুখের দিকে তাকালো। হয়তো তার শরীরের অবস্থার কথা চিন্তা করল। কি ভেবে যেন সেও থেমে গেল। বুঝতে পারলাম মা তার মেয়েকে গোপন কথাগুলো বলেনি। আমার মনে আছে আমি তখন চট্টগ্রাম নৌঘাঁটিতে কর্মরত। ছুটি শেষ না করেই তাহের সেখানে জয়েন করেন। তাহের তার কথাগুলো আমাকে ঠিক এভাবেই বলেছিল। শরতের এক স্নিগ্ধ সকালে বাড়ি পৌঁছালাম। আমাকে হঠাৎ দেখে পরি যেন কেমন হতবাক হয়ে গেল। আমাকে সালাম করে কাঁদতে লাগল। তারপর বৃদ্ধ ও অসুস্থ বাবার কাছে বসলাম। আমি হঠাৎ বাড়ি এসেছি খবর পেয়ে পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজনে বাড়ি ভরে গেল। সারা দিন পরীকে কাছে পেলাম না। বড় ঢিপি ঢিপি পায়ে যেন সন্ধ্যা নেমে এলো সেদিন আমাদের বাড়িটাতে। সমস্ত কাজে ও কোলাহলের মধ্যেও কোথায় যেন একটা আতঙ্ক লুকিয়ে ওত পেতেছিল। রাতে পরীকে কাছে পেলাম, কিন্তু পরী জড়সড় আড়ষ্ট। পরী কাঁদছে, শুধুই কাঁদছে। তাকে গভীর মমতায় বুকের মাঝে টেনে নিলাম। কিন্তু এ কি? টর্চ লাইট জেলে পরীর শরীর দেখে নিশ্চিত হলাম আমার পরী অন্তঃসত্ত্বা। এত বছর পর স্মৃতির রোমন্থন করে হতভাগ্য তাহেরের জীবনের এই বাস্তব ঘটনা লিখতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তাহের আর পরী দুটি বাস্তব চরিত্র। তাহের একজন মানুষের নাম, একজন বন্ধুর নাম, একটি উদার, প্রশস্ত ও ক্ষমাশীল হৃদয়ের নাম। বিদায় তাহের, তুমি ভালো থেকো। রাজশাহীর সেই বাসায় মা মেয়ের সামনে বসে তাহেরের কথাই ভাবছিলাম।
আমার স্মৃতির দুয়ার যেন খুলে গেল। সেই রাতে স্ত্রীর এই অবস্থা দেখে তাহের খুব রেগে গিয়েছিলেন। নিজের জীবনের পরাজয়ে রাগ, দুঃখ, বেদনায় হারিকেনের ক্ষীণ আলোতে সে কিছুক্ষণ ঘরময় পায়চারি করল। সে ভাবতে লাগল, হত্যা না আত্মহত্যা। সেই রাতে তার মনের বেদনাময় যন্ত্রণার কথা প্রকাশ করতে গিয়ে সে আমাকে বলেছিল, গাধা একটি বোকা প্রাণী আর আমি হলাম একজন বুদ্ধিমান কাপুরুষ। যাকে এত স্নেহ করি, ভালোবাসি, বিশ্বাস করি, সে যে এত নীচ, এত প্রবঞ্চক হতে পারে কখনো ভাবিনি। বুঝতে পারলাম এতদিন আমি একটা অপমানিত জীবনযাপন করেছি। শুধু এই বাংলাদেশের অসংখ্য মেয়ের প্রতীক হয়ে সে যেন আমার মনের মধ্যে গভীর দাগ কেটে রেখে গেল, যা সহজে মোছার নয়। আঘাত যত গভীরই হোক, আমার সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। একমাত্র বিবেকবান ও সংযমী পুরুষরাই এ জাতীয় ঘটনায় তড়িৎ ও সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আমি আবেগে ভারাক্রান্ত হয়ে তাহেরকে প্রশ্ন করেছিলাম, তুমি কি পরীকে ক্ষমা করলে? তাহের প্রতি উত্তরে বলেছিল, হ্যাঁ, অনেকটা তাই। মিছামিছি জীবনটাকে এত জটিল করে কী লাভ? তাছাড়া যৌনতায় কৃচ্ছতা সাধন করা হয়তো সব সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আর নয় বলেই এই বিষয়টা মানুষের জীবনে কঠিন সমস্যা সৃষ্টি করে। মনকে এই বলে সান্ত্বনা দিলাম, যে এই কাজ করেছে সে আমার একজন পরিচিত পুরুষ, আর পুরুষরা সব সময়ই প্রতারক। আমি জীবনকে অপহরণ করিনি। জীবনের কিছু ভণ্ডামি, যা আমার হৃদয়কে অহরহ কঠিন যন্ত্রণায় দগ্ধ করেছে, তা থেকে বিশ্বাস অবিশ্বাসের এই জীবন থেকে অনেক দূরে চলে যেতে চাই। সবশেষে তাহের আমাকে বলেছিল, তার শরীর তাকে কষ্ট দিয়েছে। পরদিন পরীকে নিয়ে তার বাবার বাড়ি গেলাম। তার মাকে গোপনে ডেকে বললাম, বড় দোলাভাইকে ডেকে আগে তার গর্ভপাতের ব্যবস্থা করুন, তারপর আমার নামে মিথ্যা কোনো অপবাদ দিয়ে স্বামী তালাক করাবেন। আবার বাড়িতে ফিরে এলাম। বৃদ্ধ অসুস্থ বাবার সঙ্গে কয়েকদিন কাটালাম। ঢাকায় আসার পথে পরীর সঙ্গে শেষ দেখা করার জন্য আবার শ্বশুরবাড়ি গেলাম। তখন তার গর্ভপাত করানো হয়েছে। সে মেঝেতে শুয়েছিল। আমি ঘরে গিয়ে খাটের ওপর বসলাম। পরী হামাগুড়ি দিয়ে আমার পা ধরার চেষ্টা করল। আমি উঠে গিয়ে হাঁটু মুড়ে তার পাশে বসলাম। তার চোখের পানি মুছে দিয়ে বললাম, কিছু কিছু ভুল আছে যেগুলোর কোনো ক্ষমা হয় না। তুমি আমার রইলে না, কিন্তু চিরকালই আমি তোমার রইলাম। আসি পরী। আমি নিজে একজন আবেগপ্রবণ ও ভীরু প্রকৃতির মানুষ। পরী ও ফাতেমার সামনে এসে তাহেরের কথাগুলো ভাবতে ভাবতে চোখে পানি এলো। পৃথিবীতে কত মানুষ আছে, তাদের কত প্রকার ধর্ম আছে। সবাই তাদের সৃষ্টিকর্তার কাছে মানুষের মঙ্গল কামনায় কত রকম প্রার্থনা করছে। তবু মানুষে মানুষে এত প্রবঞ্চনা, প্রতারণা, প্রতীক্ষা কেন? পরীর প্রতি আমার মনে হয়তো ক্ষোভ ছিল, তাই বলেই ফেললাম, তুমি এমন ধরনের অপরাধ করবে কখনো ভাবিনি পরী। পরী লজ্জিতভাবে একবার তার মেয়ের দিকে তাকালো। তারপর বলল, সে সময় কিছু গুজব ও খারাপ খবরের কারণে একটি ভালো জীবনযাপনের কৌশল হারিয়ে ফেলি। লোকটি আমাকে প্রতিদিন মিথ্যা কথা বলে কৌশলের ফাঁদে ফেলে অশালীন জীবনযাপনে প্রলুব্ধ করে। এমন সময় ফাতেমা অস্ফুট স্বরে চিৎকার করে বলল, ছি মা, ছি। ফাতেমার উচ্চারিত এই একটিমাত্র শব্দে পৃথিবীর সমস্ত অশ্লীল মানুষের হৃদয় কেঁপে উঠল। পরী জ্ঞান হারালো, মেঝের উপর লুটে পড়ল। আমি নির্বাক সেদিকে চেয়ে রইলাম। মনে আছে, সেদিন রাত গভীর থেকে গভীরতর হতে লাগল। রাজশাহী শহরের মানুষেরা ঘুমে অচেতন হয়ে পড়ল।
মা ও মেয়ের মাঝখানে আমি কেমন যেন অসহায়ত্ব বোধ করতে লাগলাম। পরি যদি মারা যায়, তাহের বা পরীর মা বাবা কি জীবিত আছেন? একজন স্বামী বা একজন পিতা সম্ভবত তার স্ত্রী বা কন্যার কাছ থেকেই সবচেয়ে বেশি কষ্ট পায়। মেয়েটি খুব কষ্ট করতে লাগল। কিভাবে শুশ্রূষা করলে তার মায়ের জ্ঞান ফিরে আসবে সেটা সে জানত। ধীরে ধীরে পরীর জ্ঞান ফিরল। নিজেকে খুবই অপরাধী মনে হতে লাগলো আমার। কেন যে হঠাৎ পরীর সঙ্গে দেখা হলো। পরদিন আমার বাড়ি আসার সময় মেয়েটি আবার বলল, মামা, আমার অপরাধী মায়ের জন্য কি কিছুই করা যায় না? বললাম, আমেরিকা অনেক বড় দেশ, নিউ ইয়র্ক অনেক বড় শহর। তোমার বাবা যতক্ষণ খোঁজ না দেবেন ততক্ষণ তাকে খুঁজে পাওয়া সম্ভব নয়। তুমি তার আত্মীয় স্বজনদের সঙ্গে, বিশেষ করে তার বোনদের সঙ্গে যোগাযোগ করো। তাদের কাছ থেকে যদি ঠিকানা পাও আমাকে জানাবে। আমি আপ্রাণ চেষ্টা করব। ফাতেমাকে আমার ঠিকানা দিয়ে বিদায় নিলাম। অনেকদিন পরে হঠাৎ তাহেরের একটি চিঠি পায়। চিঠিটি পড়ে খুবই বিস্মিত হই। চিঠিতে যা লেখা ছিল তার সারমর্ম হল যে তিনি আমার চিঠি পেয়েছেন। তিনি জানতেন না যে পরী এখনও তার প্রতীক্ষায় রয়েছে। তিনি শিগগিরই দেশে ফিরবেন। এই চিঠির ভেতর পরীর নামে যে চিঠি দিয়েছেন তা যেন কষ্ট করে পরীর হাতে পৌঁছে দিই, ইত্যাদি। পরদিনই রাজশাহী ছুটলাম, কিন্তু পরীর বাসায় পৌঁছে হতাশ হলাম। তারা নেই। প্রতিবেশী মহিলাটি বললেন, ফাতেমার মায়ের খুব অসুখ, চিকিৎসার জন্য তাদের ইন্ডিয়া যাওয়ার কথা। আমাকে ফাতেমার মামার বাড়িতে খোঁজ নেওয়ার কথা বললেন। মহিলা তাদের ঠিকানা দিলেন। রাজশাহী থেকে বাসে চড়ে ফাতেমার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তখন সেখানে বন্যা। নৌকাযোগে ফাতেমার মামা বাড়ি যখন পৌঁছালাম তখন সন্ধ্যা। ওখানে গিয়ে জানলাম পরীর অবস্থা অতি সংকটাপন্ন হওয়ায় তাকে তড়িঘড়ি করে ঢাকার মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়েছে। অজ্ঞতা রাতে সেখানেই থাকতে হলো। পরদিন সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যখন পৌঁছালাম তখন বিকেল। পরীর কেবিন খুঁজে বের করলাম। পরী চোখ বুজে চিত হয়ে শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে আছে। ফাতেমা আমাকে নিয়ে ওয়েটিং রুমে বসল। ফাতেমাকে খুব ক্লান্ত এবং পরিশ্রান্ত মনে হলো। তার চোখে মুখে বেদনা ও হতাশার ছাপ। বললাম, তোমার মা এখন কেমন আছে? খুব একটা ভালো নেই। অপারেশন করা হয়েছে, শরীরে পেসমেকার সেট করা হয়েছে। ডাক্তার বলেছেন তিনি আর বেশি দিন বাঁচবেন না। ফাতেমা কাঁদতে লাগল। তাহেরের ঠিকানা জানতাম না, বা তার কাছে কোনো চিঠি লিখেনি। আমার কাছে যা আছে তা একটা ডামি চিঠি। এসব কথা ফাতেমার সঙ্গে আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু পরীর শারীরিক অবস্থা ও ফাতেমার কান্না দেখে হতবাক হয়ে পড়লাম। শুধু বললাম, তোমার বাবার একটা চিঠি পেয়েছি। চিঠিটা ফাতেমার দিকে এগিয়ে দিলাম, কিন্তু ফাতেমা কোনো আগ্রহ দেখালো না বা চিঠিও নিল না। হতাশ হলাম। ফাতেমাই আমাকে বলল, আপনি জেনে হয়তো ব্যথিত হবেন যে ওটা আমার বাবার চিঠি নয়। কোথাও কারো কাছে বাবার ঠিকানা সংগ্রহ করতে পারিনি। শেষে আমার এক বান্ধবীর সহযোগিতায় এই চিঠিটি আমি আপনার কাছে পাঠিয়েছি। মেয়েটি খুব সুন্দর করে কথা বলতে পারে, কিন্তু রাজনীতিবিদদের মতো সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে না। ফাতেমা আরও বলল, আমার বুদ্ধি জ্ঞান হওয়ার পর থেকে দেখেছি আমার মা তার একটি অপরাধের জন্য অনুতপ্ত হতে হতে নিজেকে নিঃশেষ করে দিয়েছেন। বাবার কাছে ক্ষমা পাওয়ার জন্য 30 বছর ধরে ধ্যান করছেন। আমাকে ক্ষমা করবেন মামা। চিঠিটি মায়ের হাতে আপনি দেবেন।
একজন মুমূর্ষ মানুষের সঙ্গে সাময়িক প্রতারণা যদি তাকে স্বর্গীয় আনন্দ দেয়, ক্ষতি কি? ফাতেমা তার মাকে ডেকে বলল, মা, বাবার চিঠি এসেছে। আমি রঙিন খামটি পরীর হাতে তুলে দিলাম। পরীর ফর্সা শীর্ণ হাতটা কাঁপছে। প্রথমে সে আমাকে লেখা চিঠি পড়ল। তার ঈষৎ পুরো শুকনো ওষ্ঠে মলিন হাসির রেখা ফুটে উঠল। তারপর তার নাম লেখা চিঠির মুখ খুলল। একটি সুন্দর গ্রিটিং কার্ড বেরোল। সেটার উপর বড় বড় করে লেখা ছিল, তোমার জন্য ভালোবাসা। আমি অবোধ শিশুর মতো দাঁড়িয়ে রইলাম। হে ঈশ্বর, তুমি পরীকে ক্ষমা করো। আজকের গল্প বিকৃত। নরসিংদী থেকে গল্পটি পাঠিয়েছেন তুহিন। যখনকার কথা বলছি, তখনকার যুগে যোগাযোগ ব্যবস্থা ততটা উন্নত ছিল না। বিধায় যাতায়াতে ট্রেনই ছিল প্রধান মাধ্যম। নানা বাড়িতে যাওয়ার জন্য মা আমাকে আদর করে কোলে পিঠে আগলে আমাদের পাড়া গা থেকে 1.5 মাইল পায়ে হেঁটে এসে ট্রেনে চড়ে তার পিত্রালয়ে আসতেন। কিশোর বয়সে আমার প্রয়াত বাবার মুখে তখনকার ঢাকা জাদুঘর, চিড়িয়াখানা ও নবাব বাড়ি অর্থাৎ আহসান মঞ্জিলের নানান কাহিনী শুনে ঢাকা আসার বায়না ধরলে আমার পরম শ্রদ্ধাভাজন এবং অতিশয় ভ্রমণবিলাসী ভালো মানুষ আব্বা অতি সহজেই রাজি হলেন। অবশ্য এর আগেও কয়েকবার ক্যান্টনমেন্টে 2 খালুজানের কোয়ার্টারে বেরিয়েছি। তবে সেসব স্মৃতি আজ আর তেমন মনে নেই। নির্দিষ্ট করে কিছু ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিভ্রমণ তথা অজানাকে জানা, অচেনাকে চেনা আর অদেখাকে দেখার দুর্বার আকাঙ্ক্ষা আর অদম্য বাসনাকে পুলকিত চিত্তে কোনো এক কাক ডাকা ভোরে বিছানা ছেড়ে আব্বার সঙ্গে রওনা দিয়েছিলাম। আমি বাচ্চা মানুষ বিধায় আব্বা শুধু ওনারই টিকিট কেটে আমাকে নিয়ে ট্রেনে উঠলেন। সৌভাগ্যক্রমে বসার জন্য আব্বা একটি আসনও পেয়ে গেলেন। পশ্চিমমুখী ট্রেন যাত্রায় আব্বার সিট দক্ষিণ পাশে জানালা ঘেঁষে। উত্তরমুখ হয়ে বসা মাঝবয়সী পাজামা পাঞ্জাবি পরিহিত কিন্তু শ্বশ্রুমণ্ডিত আমার প্রিয় বাবার সেদিনের চমৎকার সেই মুখখানি আজও আমার চোখে উজ্জ্বল তারার মতো জ্বলজ্বল করে ভেসে ওঠে। বসলাম আব্বার কোলে। আব্বার ঠিক বাম পাশেই একই ড্রেস পরা কিন্তু থুতনিতে হালকা দাড়ি এবং ওষ্ঠের উপরে উভয় পাশেই চিকন গোঁফধারী মধ্যম গড়নের যাত্রীটি। টুপিহীন কালো কেশ ভর্তি মাথাতে কাঠমোল্লার মতোই লাগছিল। এখন আন্দাজ করি লোকটার বয়স তখন 30-এর কোঠাতে ছিল। যথাসময়ে ট্রেন ছাড়ার মাধ্যমে আমাদের যাত্রা শুরু হলো। রাতের আধার ভেদ করে ভোরের আলো ফুটতে শুরু হয়েছিল। প্রতিটি স্টেশনেই ট্রেনের যাত্রা বিরতিতে যাত্রীদের ওঠানামার কারণে ভিড় ঠেলাঠেলি লেগেই ছিল। প্রচণ্ড ধাক্কাধাক্কির মধ্যেও সুবোধ বালকটির মতো চুপচাপ আব্বার কোলে বসেছিলাম আমি। এক পর্যায়ে একটা স্টেশন থেকে ট্রেন ছাড়তেই পাশে বসা ওই হুজুর যেন ভদ্রতা দেখাতেই আব্বার কাছ থেকে আমাকে টেনে ওনার কোলে নিয়ে বসালেন। অত্যাধিক ভিড়ে কেউ কারোর দিকে তাকানোরও যেন সুযোগ নেই। লোকটি তার ডান হাতে আমার পেট বরাবর পেঁচিয়ে ধরে হাসি মুখে শান্ত ক্ষীণ কণ্ঠে কোথায় যাচ্ছি প্রশ্ন করলে জবাব দিলাম, ঢাকা যাচ্ছি। এভাবেই টুকিটাকি কথা বলে খাতির জমালেন। এক পর্যায়ে টের পেলাম ওনার বাম হাতের তালুর নিচে ডান হাত রেখে সুকৌশলে ডান হাতটি আমার প্যান্টের নিচে ঢুকিয়ে দিয়েছেন। তার সেই বিকৃত আচরণে আমি ভয়ে এবং লজ্জায় হতবাক হয়ে গিয়েছিলাম। আমার নির্বাক অবস্থার প্রেক্ষিতে তিনি আরও বিপুল উৎসাহ উদ্দীপনাতে হস্তচালনা করে যাচ্ছিলেন। কচি শিশু বয়স আমার, কতই বা বয়স হবে, 8 কিংবা 9। ডান পিঠে বা দুরন্ত প্রকৃতির কখনোই ছিলাম না, এখনো নই।
তাই সেদিনের নীরবতার সুবাদে কমলাপুর নামার আগ পর্যন্ত মানুষটি তার বিকৃত রুচি চরিতার্থ করতে সুযোগের সদ্ব্যবহার করে গেলেন বিরতিহীনভাবে। এত বছর পরে এসেও যখন অতীতে ঘটে যাওয়া সেই দুঃসহ স্মৃতিটা মনে পড়ে, তখন আবার গুটিয়ে যায় ভয়। বড় হয়ে জানতে পারি মেয়েদের সাথে এমন ঘটনা ঘটে অহর্নিশি, কিন্তু আমার নিজের সাথে ঘটনা না ঘটলে কখনো বিশ্বাসও করতে পারতাম না যে ছেলেদের সাথেও এমন বিকৃত ঘটনা ঘটে। আজকের লেখাটি একটি চিঠি। প্রিয় আমার বাবুর বাবা, প্রায় তোমাকে চিঠি লিখি, তবু আজকে আবার তোমাকে লিখতে ইচ্ছে হলো। পথ চলতে গিয়ে তোমার সঙ্গে দেখা হলো, একে অপরকে চেনা হলো, অন্তরঙ্গতা হলো। হঠাৎ একসময় খেয়াল করলাম তুমি ছাড়া আমি অচল। জানো বাবুর বাবা, আমার জীবনটা যে এত জটিল হয়ে যাবে কখনো ভাবিনি। তোমার মতো একজন আমার এত প্রিয়, এত আপন হয়ে উঠবে কল্পনাও করিনি। মানুষ যা ভাবে না তাই তো হয়, যা সম্ভব নয় তাই আমি চেয়েছি, হয়তো তুমিও তাই চেয়েছ। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বরাবরই বেশি। কিছুদিন থেকে তুমি আমাকে এত ভালোবাসছো যে সবকিছু আমার কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে। এত আদর দিচ্ছ যে সারাক্ষণ ঘোরের মধ্যে কাটছে আমার। এত আনন্দ, এত ভালোবাসা আমার জীবনে যে আবার ফিরে আসবে কখনো ভাবিনি। অবাক লাগে, তুমি কি সেই মানুষ যে পলে পলে আমাকে কষ্ট দিতে, প্রতারণার জালে আটকে রেখে আমাকে পিষে ফেলতে চাইতে? মাঝে একটি বছর কত কষ্ট দিয়েছ তুমি, আমাকে দেখিয়ে দেখিয়ে যা ইচ্ছে তা করেছ। সহ্য করতে পারতাম না, খুব কষ্ট হতো। যদি প্রতিবাদ করেছি তুমি মিথ্যে বলেছ, আমাকেই দোষারোপ করেছ, ঘৃণার দৃষ্টি দিয়ে আমাকে দগ্ধ করেছ। ওই একটি মেয়ের জন্য আমার জীবন কি দুর্বিষহ হয়ে উঠেছিল? জানো, সেসব দিনগুলো মনে পড়লে বোবা হয়ে যায়। তুমি আমার মনের ওপর অত্যাচার করেছিলে, এজন্য আমি আজও খানিকটা অসুস্থ। এখন তুমি বলো ওসব কথা মনে রেখো না। ভুলতে তো চাই, কিন্তু মানুষ সুখের কথা যত সহজে ভুলতে পারে, কষ্টের কথা তত সহজে ভুলতে পারে না। তাই আমি মনে করতে না চাইলেও মনে পড়ে যায়। তুমি কি ভুলতে পারবে তাকে যার জন্য আমাকে এত কষ্ট দিয়েছ? পারবে না, তোমার পক্ষে তা সম্ভব নয়। বরং সে যদি আবার তোমার কাছে আসে, তুমি হয়তো আবারও আমাকে কষ্ট দেওয়া শুরু করবে। কেউ কি সহ্য করতে পারে বলো, তার ভালোবাসার মানুষের অন্তরে আরও একটি সত্তা বসবাস করুক? তুমি কি সহ্য করতে পারতে যদি আমি এমন করতাম? তুমি হয়তো আমাকে মেরেই ফেলতে। মাঝে মধ্যে তুমি এমন আচরণ করো যেন আমি তোমার সত্যিকারের বউ। নানান ব্যাপারে আমার পায়ে অদৃশ্য শিকল পরাও তুমি। তোমার বেঁধে দেয়া সমস্ত আদেশ এবং নিষেধ মেনে চলার চেষ্টা করি, তবু একটু ভুল হয়ে গেলেই তুমি অবুঝের মতো রেগে যাও। আশপাশে মানুষের ভিড় আর মনে থাকে না তোমার, যা ইচ্ছে তাই বলো। অপমানে নীল হয়ে যায় আমি, চোখে পানি এসে যায় আমার। ঠিক তখনই তুমি হাসতে শুরু করো। তখন তোমাকে দেখতে কি যে সুন্দর লাগে, আমার মন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। হঠাৎ তোমার সুন্দর চোখ দুটো দিয়ে এত গভীরভাবে আমাকে দেখো যে কেমন অবশ হয়ে যায়। তুমি যখন পাশে থাকো তখন আর কোনো কিছু দেখতে ইচ্ছে হয় না আমার। তবু তুমি কত কিছু দেখতে বলো, অনিচ্ছা সত্ত্বেও আমাকে সেগুলো দেখতে হয়। বিশ্বাস করো,
তোমার থেকে চোখ ফিরিয়ে অন্য কিছু দেখার কোনো আগ্রহ কখনো আমার হয় না। তুমি রাগের মাথায় কত কিছু বলে ফেলো, পরে মাথা ঠান্ডা হলে যখন আমি মন খারাপ করি তখন হাসতে হাসতে বলো, এত কথা মনে রাখতে নেই, মাথা ঠিক ছিল না তাই বলেছি, সত্যি সত্যি বলিনি। সেদিন বললে আমার সঙ্গে থাকলে কখনোই তোমার কোনো অসুখ করবে না। তুমি কি সত্যি বলেছ, নাকি তখনও মাথা ঠিক ছিল না? কারণ তখন আমি পাশে থাকায় ভীষণ পাগলামি করছিলে। মাঝে মধ্যে তুমি মানুষজনের সামনে এমন পাগলামি শুরু করো যে আমি খুব অসহায় হয়ে পড়ি। তখন নিজেকে খুব নিঃসঙ্গ মনে হয়। তুমি যখন অমন পাগলামি করো তখন আমার খুব ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরে চুপচাপ বসে থাকতে, কিন্তু মানুষের ভিড়ে তা হয়ে ওঠে না। তখন আমার মন খুব খারাপ হয়ে যায়। তোমার আমার মধ্যে কখনো বিচ্ছিন্নতা আসবে এটা ভাবতে আমার বড় কষ্ট হয়। এমন হলে আমার জীবন থেকে হাসি আনন্দ সব হারিয়ে যাবে। যদি আমরা সারা জীবন একসঙ্গে থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কেন যে তুমি এত দেরি করে এ পৃথিবীতে এলে? আমার চেয়ে আর কয়েক বছর আগে এলে এমন কি ক্ষতি হতো? শুধু এইটুকু ভুলের জন্য চিরটা জীবন তিলে তিলে দগ্ধ হতে হবে আমাকে। এই সমাজ আমাদের ভালোবাসা মেনে নেবে না। শুধু এই সমাজের রক্ত চোখের জন্যই আমরা আমাদের শেষ করে দেব। তুমি কেন কোনো উপায় বের করতে পারো না বাবুর বাবা? বাবুর বাবা, তুমি কি রাগ করছো আমাদের কথা সবাই জানলো বলে? আসলে জানো, তুমি আমার জীবনে এমন একটা কিছু যে সবাইকে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে। তোমার সত্যিকার ভালোবাসা আমিই পেয়েছি, আর কেউ এর অধিকার করতে পারে না। সবাই জানুক, পৃথিবীর কোনো প্রান্তে দুজন মানবী স্বর্গীয় ভালোবাসার বন্ধনে জড়িয়ে আছে। তারা কখনো এক হতে না পারুক, একে অপরকে ভালোবেসেই তারা জীবনের শ্রেষ্ঠ সুখ অনুভব করে। বাবুর বাবা, আজ সবাই জানুক আমি তোমার সন্তানের গর্বিত মা হতে চাই। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি বাবুর বাবা। জীবনের কোনো এক সময় তুমি এসে তোমার ভালোবাসার স্মৃতি আমাকে দিয়ে যেও। জীবনের প্রতি মুহূর্তে আমার ভালোবাসা নিয়ে তুমি নিজেকে রাঙিয়ে নিও। ইতি, তোমার সোনা বউ। আজকের গল্প প্রবাস জীবন। সৌদি আরব থেকে গল্পটি লিখে পাঠিয়েছেন পিন্টু। আমার জীবনের বহু বছর কেটেছে বিদেশে। মাত্র 2 বছর বয়সে ঘোড়ার গাড়ি চড়ে তেজগাঁও এয়ারপোর্ট থেকে চড়েছিলাম করাচিগামী বিমানে। সেটা ছিল আমার প্রথম বিমান ভ্রমণ। এরপর 100তম ফ্লাইটও পার হয়ে গেছে অনেক বছর আগে। আমার হিসাবের 110তম ফ্লাইটে করে সৌদি আরব ফিরছিলাম। তাও 20 বছর আগের কথা। স্ত্রী ও 4টি ছেলে মেয়ের কাছ থেকে এ পর্যন্ত কতবার যে বিদায় নিয়েছি তার হিসেব নেই। তবুও জানালার বাইরের পেঁজা তুলোর মতো উড়ে যাওয়া মেঘের দিকে চেয়ে কাঁদছিলাম। ছোট ছেলে মেয়ে দুটোর শেষ কথা, বাবা আর 2 দিন থেকে যাও না, কোরবানির ঈদটা করে যাও না, তুমি না থাকলে তো আম্মু কিছুই করবেন না। এসব কথা মনে পড়ে চোখ কান্নায় ভিজে আসছিল। কিন্তু আমার অফিসের কঠোর আইন, ছুটি শেষ হলে একটা দিন দেরি করলে চলবে না। 1 দিনের জন্য 4 দিনের বেতন কাটা যাবে। মনে পড়ে গেল তখন কয়েক মাস আগে ছুটিতে দেশে যাচ্ছিলাম। তখন আমার 1 সিট পরে এক বাংলাদেশি মহিলা দেশে ফেরার খুশিতে কেঁদে ফেলেছিলেন। 3টি শিশু সন্তান ফেলে তিনি মদিনার কাছে কোনো এক হাসপাতালে নার্সের চাকরি নিয়ে গিয়েছিলেন। 2 থেকে 3 বছর পর সেদিন তিনি চলেছিলেন দেশে। ওই বছর কয়টি তার যে কিভাবে কেটেছে
তা ভাষায় বর্ণনা করা কঠিন। আমি চাকরি করি সৌদি আরবে। এই মরুভূমির শহরে নদ নদী নেই বললেই চলে, তাই সমুদ্রের পানিকে লবণমুক্ত করে পাইপ লাইনের মাধ্যমে শহরগুলোতে সরবরাহ করা হয়। আমি তখন সেরকমই একটা কোম্পানিতে চাকরি করি। সেখান থেকে ইয়ানবু ও মদিনা শহর দুটির জন্য খাবার পানি এবং বিদ্যুৎ উৎপাদন করা হয়। ইয়ানবু থেকে ঢাকা যাওয়া আসা করতে 5টি ফ্লাইট বদল করতে হতো। কোনো কোনো বছর 2বারও ছুটিতে যেতাম দেশে, কারণ বছরে একবার কোম্পানি টিকিট দেয়, অন্যটা নিজের টাকায়। আমার বেতন ভালোই ছিল, তা বলতে পারি। কিন্তু আমাদের দেশের এমনও হতভাগা বাঙালি আছে যারা 5-6 বছরে একবার দেশে যেতে পারত। তাদের বেতন এত কম যে শুনলে কেউই বিশ্বাস করবে না। 300 থেকে 500 রিয়াল, অর্থাৎ 5 থেকে 8,000 টাকার মতো ছিল তখন। লাখ লাখ টাকা খরচ করে এসে যা কামাতো তা আকামা, পাসপোর্ট প্রভৃতি রিনিউ করতেই চলে যেত। খাওয়ার টাকা তারা জোগাতো সৌদিদের গাড়ি মুছে। গাড়ি মুছতে গিয়েও নানান বিড়ম্বনা। কেউ মিথ্যা চুরির দায়ে বা আকামা না থাকায় ধরা পড়ে জেলে পচে মরে। জেলে ঢুকলে বাঁচানোর কেউ নেই। এক বাঙালি বিরান এক এলাকায় মালির কাজ করত। তার মালিক কয়েকটা উট ও কিছু শুকনো রুটি দিয়ে যেত। উট চড়ানো ও খেজুর বাগান দেখার কাজ। 2-3 দিন পর এসে আবার কিছু শুকনো রুটি। একদিন ওই লোকটিকে সাপে কাটল। বেচারাকে বাঁচানোর কেউ নেই। সে প্রধান সড়কের পাশে বেহুশ হয়ে পড়েছিল। কোনো এক গাড়ির চালক ওই রাস্তা দিয়ে যাবার সময় তাকে দেখে হাসপাতালে নিয়ে যায়, না হলে ওখানেই মরে পড়ে থাকত। এরকম শ ঘটনা ঘটেছে। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন রেখে কয়টা টাকা উপার্জনের জন্য এখানে সারা দিন চোখের পানি ফেলে ডিউটি করেও কয়েকশো লোক 4-5 মাস যাবৎ বেতন পায় না। থাকা, খাবার ও চিকিৎসার কোনো ব্যবস্থাই তাদের ঠিকমতো নেই। মরুভূমির প্রচণ্ড গরমের মধ্যে রাতে ভেজা কম্বল জড়িয়ে শুয়ে থাকে। এখানে এত গরম পড়ে যে এয়ার কন্ডিশন ছাড়া থাকা মুশকিল। এ তো গেল সৌদি আরবের সামান্য চিত্র। তার আগে 9 বছর ইরাকের বাগদাদ শহরে ছিলাম। সেখানেও বিচিত্র অভিজ্ঞতা কম হয়নি। এক বাঙালি ভদ্রলোক তার পঙ্গু বন্ধুর স্ত্রীকে নার্সের চাকরি দেওয়ার নাম করে বাগদাদ নিয়ে আসে। চাকরিতে অপারগ এক সন্তানসহ অভাব অনটনে জর্জরিত স্বামী রাজি হয়। কিন্তু সেই পাষণ্ড বন্ধুটি তার বন্ধু পত্নীকে চাকরি না দিয়ে নিজের রক্ষিতা করে রাখে। মহিলার পাসপোর্ট, আকামা নিজের কবজায় রেখে ভয় দেখায় যে যদি কাউকে বলে দেয় তবে জীবনে দেশে ফিরতে পারবে না। আকামা ও পাসপোর্ট ছাড়া বাইরে গেলে পুলিশের হাতে পড়লেও রক্ষা নেই। এতেও ওই লোকের শখ মিটল না। বন্ধুর সুন্দরী স্ত্রীটির মাধ্যমে টাকা কামানোর খেয়াল জাগল তার। আর কি, শুরু হলো মহিলার ওপর অত্যাচার। একদিন এক সহৃদয় ব্যক্তি গিয়েছে পাষণ্ড বন্ধুটার খোঁজে তার বাসায়। সুযোগ পেয়ে কেঁদে কেটে বন্ধুর স্ত্রীটি তার অত্যাচারের কথা সব জানায়। আমি তখন বাগদাদের এম্বাসির গঠিত একটি পঞ্চায়েত কমিটির মেম্বার। আমরা পুলিশের কাছে না গিয়ে কিছু কিছু সমস্যা সমাধান নিজেরাই করার চেষ্টা করতাম, যেন দেশের বদনাম না হয়। ওই সহৃদয় ব্যক্তিটির মাধ্যমে সংবাদ পেয়ে আমরা ওই কুখ্যাত লোকটাকে ধরে এনে খুব উত্তম মধ্যম দিলাম। এরপর তাকে একটি চুক্তিপত্র সই করালাম। 1 সপ্তাহের মধ্যে ওই মহিলার দেশে যাওয়ার ব্যবস্থা করা ও তাকে একটি মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিয়ে দেয়া, এবং তার বাড়িতে ও মহিলার বাড়িতে এসব ব্যাপারে কিছুই জানানো হবে না বলে সবাই অঙ্গীকার করালাম। এরকম শত সহস্র ঘটনা আমার স্মৃতিতে ভরা আছে। এই হলো প্রবাস জীবন। আজকের গল্প শাশুড়ি। ঢাকা থেকে গল্পটি লিখেছেন পরী। তখন আমার শাশুড়ি
পৃথিবীর বুক থেকে দেহ ত্যাগ করে চলে গেছেন পরপারে মাত্র 1 মাস হয়েছিল। তার প্রতি অসম্ভব শ্রদ্ধা বোধ তো অবশ্যই আছে, সেটা বলার অপেক্ষা রাখে না। বহু বছর ধরে ওনার সঙ্গে আমার প্রতিদিন নিয়মিত রুটিন মাফিক চলা হতো। 18 বছর বয়সে বিয়ে হয়ে এসে ওনার সঙ্গে আমার সংসার জীবনের শুরু। আমার শ্বশুরও ছিলেন, তিনিও চলে গেছেন অনেক বছর আগে। আমার শাশুড়িকে এত বৃদ্ধ বয়স্ক অবস্থায় পেয়েছি যে তাকে সবকিছুর ঊর্ধ্বে মনে হতো, পূজনীয় একজন মনে হতো, কারণ এত বয়সী কারো সঙ্গে আগে থাকা হয়নি কোনো দিনও। তিনি ছিলেন একজন বিদুষী মহিলা। ওনার ছেলে মেয়েদের কাছে ওনার সারা জীবনের গল্প শুনে এবং পরে এতটা বছর ওনার সঙ্গে থেকে ওনার সমস্ত কর্মকাণ্ড থেকে জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে শিখেছি। তিনি প্রচণ্ড ধার্মিক ছিলেন। 5 ওয়াক্ত নামাজ, অবসর সময়ে কোরআন পাঠ ও হাদিসের বই পড়া এবং সবাইকে উপদেশ দেয়া, বই পড়ে শোনানো, এসব ছিল ওনার প্রতিদিনের কাজ। খুব পর্দানসীন ছিলেন। এক ঘরে থাকতেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করতেন। ছেলে মেয়েদের ও নাতি নাতনিদের সঙ্গে ছাড়া অন্য কারোর সঙ্গে তিনি দেখা দিতেন না। শুনেছি আগেও তিনি কারোর সঙ্গে দেখা দিতেন না। খুবই ধৈর্যশীল ছিলেন। সংসার ধর্ম করতে যত রকমের ধৈর্য ও গুণের দরকার সর্বগুণই ওনার ছিল। এত বড় সংসার চালিয়ে 8 জন সন্তান মানুষ করেছেন, সবকিছুই পর্দার মধ্যে থেকে। সবাই ওনাকে প্রচুর সম্মান করেন ওনার বড় বড় মহৎ গুণের জন্য। সব সময় সবার খোঁজ খবর নিতেন, ভালোভাবে আপ্যায়ন করতেন আর সবাইকে প্রচণ্ড ভালোবাসতেন। হিংসা, লোভ, স্বার্থপরতা এসব কোনো দিনই দেখিনি। এক সময় ওনার শারীরিক অসুস্থতা বাড়ে, প্রচুর কষ্ট পান, ওষুধের ওপর বেঁচে ছিলেন। তারপরও নামাজ কোনো দিন ছাড়তেন না। সময় মতো ঘড়ি দেখেই নামাজ পড়তেন। সবাই নামাজ পড়ে কিনা খোঁজ খবর করতেন। আসলে ওনাকে এত কাছ থেকে দেখে অনেক কিছু শিখেছি যে সব অনেক বড় ব্যাপার, এসব কাউকে বলেও বোঝানো যাবে না। প্রতিটি সংসারে ঘরের প্রধানের কাছ থেকে, বিশেষ করে দাদা দাদি নানা নানিদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যে ঘরে একজন বয়স্ক মুরব্বি থাকেন সে ঘরে ছেলে, বউ, বাচ্চাদের অনেক কিছু শেখার থাকে। তারা সবাই শেয়ার করতে শেখে, কম্প্রোমাইজ করতে শেখে, বিবেক ব্যবহার করতে শেখে, ধৈর্য ধারণ করতে শেখে। আমার 2 বাচ্চা। এই বয়সে যতটুকু ওরা পারিবারিক পরিবেশ থেকে শিখেছে তা পয়সা খরচ করেও শেখাতে পারতাম না। ওরা ওদের বাবা মাকে দেখেছে ওদের দাদির জন্য তারা কি করেছে। ওরা যা শিখেছে ভবিষ্যতে তা কাজে লাগাতে পারবে। আমার শাশুড়ির প্রতি আমি প্রচণ্ড গর্ববোধ করি। তিনি দুনিয়ায় সুসন্তান রেখে গেছেন যারা ওনার জন্য অনেক ইবাদত করছেন। তিনি এত ভালো সেবা যত্ন পেয়েছেন, এত শ্রদ্ধা, এত ভালোবাসা, আন্তরিকতা নিয়ে পৃথিবী থেকে গেছেন, তার একমাত্র কারণ তিনি ছিলেন একজন ভালো মানুষ। আমি ওনার সবচেয়ে কনিষ্ঠ সন্তানের স্ত্রী। আমি গর্ববোধ করি তিনি কত বড় ভাগ্যবতী। এই যে সন্তানের সমস্ত সেবা যত্ন নিয়ে তার কাঁধে করে কবর পর্যন্ত গিয়েছেন। ওনার সন্তান ভাগ্যবান যে মাকে সারা জীবন বিন্দুমাত্র অবহেলা অবজ্ঞা না করে বিবেক ব্যবহার করে আন্তরিকতার সঙ্গে যত্ন করে সেবা করেছে শেষ দিন পর্যন্ত এবং নিজ হাতে কবরে শুইয়ে রেখে এসেছে। হতে পারে এসব অনেকে করে থাকে, তবে আমার চোখে দেখা এ এক অন্যরকম অনুভূতি। সার্থক আমার শাশুড়ির জীবন। এরকম গর্বময় জীবন সব মায়ের হোক। সার্থক আমার স্বামীর জীবন যে মা বাবার সেবা করে তাদের অন্তর থেকে এত দোয়া আদায় করে নিয়েছেন। ঘরে ঘরে এমন সুসন্তান জন্ম হোক এই কামনা করি।
আমাদের সবার মাঝ থেকে হঠাৎ করে এক সকালবেলা এই মানুষটি চলে গেলেন। তিনি অসুস্থ ছিলেন, কষ্ট পাচ্ছিলেন। সবাই বলছিল এত কষ্ট না পেয়ে আল্লাহ নিয়ে গেলেই ভালো হতো। আসলে পৃথিবীতে জন্মালে তিল তিল করে দিনে দিনে একদিন মৃত্যুর দিকে যেতে হবে, এটাও একটা অন্যরকম চিরসত্যি। ওনার খুব কাছে থেকে আমি অনুভব করেছি। ওনার এভাবে চলে যাওয়াতে আমার ঘরটা আস্তে আস্তে ফাঁকা হয়ে গিয়েছিল। সবাই চলে গেল, ওনার সব ছেলে মেয়ে নাতি নাতনিরা। আমার ঘরের মাঝে আমার স্বামী বাচ্চাদের কাছেও যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা মর্মে মর্মে উপলব্ধি করছি। যখন সবাই যার যার কাজে চলে যায়, আমি একা থাকি, আর তখন ওনার সব স্মৃতি মনে পড়ে। আর যখন ওনার রেখে যাওয়া সব স্মৃতিগুলো দেখি, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। ওনার ঘরটা এখন খালি। আমি গিয়ে মাঝে মধ্যে বসি। ওনার সঙ্গে ঘন্টার পর ঘন্টা সব রকম গল্প হতো। সেই কথা এখন মনে পড়ে। ওনাকে খুব স্মরণ করি। ওনার সব কথা যা লিখলাম, আসলে এসব কাউকে বেশি করে বলতে গেলে হয়তো সে ভাবতে পারে আমি অভিনয় করছি বা লোক দেখাচ্ছি। তাই লিখে পাঠালাম আমার শাশুড়ির জন্য আমার মনে অনেক লুকিয়ে থাকা গর্বের কথা, ভালোবাসার কথা। মনে শান্তি পাবো এটা ভেবে তিনি আমাদের প্রাণ ভরে দোয়া করে গেছেন। আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া চাইব, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন, পরকালে শান্তিতে রাখে। বিগত 90 বছর বয়সের বেঁচে থাকা জীবনের মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকলে তা যেন আল্লাহ ক্ষমা করে দেয়। মৃত্যুর পর ওনাকে শেষ গোসল করিয়েছিলাম। কাফন পরানোর মধ্য দিয়ে আরেকবার উপলব্ধি করেছিলাম এই পৃথিবী কত নিষ্ঠুর। এখান থেকে কেউ কিছু নিয়ে যেতে পারে না, সামান্য হাড় চামড়া আর সাদা কাপড় ছাড়া। আরেকবারে চরম সত্যিটা অনুভব করলাম। তাহলে শুধু শুধু এই পৃথিবীতে এত স্বার্থপরতার হিংসা বিদ্বেষ কেন? এই চরম সত্যের হাত থেকে কেউ তো বাঁচতে পারবে না। মৃত্যু হাতছানি দিয়ে ডাকবেই। তাই সবার ভুল বোঝাবুঝির অবসান করে স্বার্থপর না হয়ে মিলেমিশে সুন্দর একটা সংসার রচনা করে সুন্দরতম পৃথিবীর বুকে চিরসুন্দর হয়ে বেঁচে থেকে বিদায় নেয়া একমাত্র কামনা হওয়া উচিত। গল্পটি এখানেই সমাপ্ত। কেমন লাগলো এই গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে, আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা। সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন। আপনার গল্পের অপেক্ষায় থাকলাম। আজকের মতো বিদায়।